আমাদের হোমিও শিক্ষা গ্রুপ যিনি পরিচালনা করছেন শ্রদ্ধেয় ডাক্তার নাজমুল ইসলাম স্যার, ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। আজকে আমি যে এই পর্যন্ত আসছি সেখানে ওনার অবদান মানে মানে যত বলবো ততই কম হবে বলতে গেলে। তো বিসমিল্লাহ করছি। আমাদের আজকে শ্রদ্ধেয় ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম স্যারের পরিচালনায় হোমিও শিক্ষা গ্রুপ কর্তৃক আয়োজিত আমাদের আজকের যে ক্লাস, আজকের আলোচনা মাইন্ড সিমটম অফ হোমিওপ্যাথি নিয়ে। আমার সাথে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য থাকবেন শ্রদ্ধেয় ডাক্তার নাজমুল ইসলাম স্যার। তো আলোচনা কেমন হয় জানি না, একেবারেই নতুন, একেবারেই প্রথম বলতে গেলে ভুলভ্রান্তি হতে পারে, অবশ্যই ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিসমিল্লাহ করছি। আমার যদি সাউন্ড না আসে সবাই আমাকে বলবেন। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? জি ম্যাম, ক্লিয়ার আছে, আপনি শুরু করুন। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনা মাইন্ড সিমটম নিয়ে, যেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। আমাদের এই যে আমরা যে লক্ষণগুলা নিয়ে, আমাদের দিক দিয়ে যে লক্ষণগুলা নিয়ে, সেই লক্ষণের মধ্যে মাইন্ড সিমটমটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমাদের রোগীদের, বিশেষ করে ক্রনিক রোগী যারা আছে, একই সাথে এতটা মাইন্ড সিমটম নেওয়া প্রয়োজন পড়ে না, খুবই কম প্রয়োজন পড়ে বলতে গেলে। তো যদি আমাদের বিশেষ করে ক্রনিক রোগীদের জন্য ট্রিটমেন্ট দিতে হয়, অন্যান্য সব লক্ষণের সাথে মাইন্ড সিমটমকে অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে। একজন রোগীর মাইন্ড সিমটমের উপর নির্ভর করে তার চারিত্রিক যে দিকগুলা, ওগুলা মাইন্ড সিমটমের উপরে ফুটে ওঠে। রোগী যতই লুকানোর চেষ্টা করুক, যে একজন অভিজ্ঞ স্পেশালিস্ট যদি হয়, যদি হাইড করারও চেষ্টা করে তার যে লক্ষণগুলা, কিন্তু তার কথার জালে, একজন স্পেশালিস্ট তার কথার জালে রোগী থেকে নিখুঁতভাবে সেটা বের করে আনবে, তার বাহ্যিকভাবে সেটা ফুটে উঠবে। যেমন রোগী যদি অস্থির প্রকৃতির হয়, সে যতই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুক যে আমি খুবই শান্ত শিষ্ট ভদ্র, তার অস্থিরতাটা তার কথার মাধ্যমে, তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ফুটে উঠবে। আমরা যদি দেখি যে মাইন্ডলি, যে অনেকে দেখবেন যে মাইন্ডলি আপসেট থাকে, সেখানে আমরা কিভাবে বুঝবো সে অন্যমনস্ক হয়ে থাকবে। আমরা আমরা যখন রোগীর সিমটম দেখে যাব, কথা বলতে বলতে সে অন্য জগতে হারিয়ে গেছে। এই মাইন্ড সিমটম গুলা যদি আমরা দেখি, আমাদের রোগী আমাদের কাছে কি রোগ নিয়ে আসছে, সেই রোগ নিয়ে আসার পরে আমরা দেখতে হবে যে এই রোগের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মানসিক ভাবে আঘাত, মানসিক কষ্ট, এই দিকগুলা আস্তে 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 লালন পালন করার পরেই রোগীরা অনেক সময় এই যে রোগে ভোগা শুরু করে, সেটা ক্রনিকে চলে যায়। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে রোগী যে প্রবেশ করছে, রোগী আসছে, লক্ষ্য করতে হবে কিভাবে উঠছে, কিভাবে বসছে, তার অস্থিরতাটা কেমন, তার হাত পা নাড়া ইত্যাদি সবকিছু পর্যবেক্ষণ করতে হবে। রোগী পুরুষ হোক নারী হোক, ওখানে যে অন্যান্য রোগীরা আছে তাদের দিকে তাদের তাকানোর ভঙ্গিটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমার অর্ধেক উত্তর, আপনাদের অর্ধেক উত্তর উত্তর এই যে রোগী ঢুকছে, বসছে, তাদের তাকানোর ভঙ্গি দেখে আমরা অর্ধেক মাইন্ড সিমটম পেয়ে যাব। আমাদের চোখগুলো এমন ভাবে রাখতে হবে, আমরা অলরেডি রোগী দেখছি, ওই মুহূর্তে রোগী প্রবেশ করছে, ওই দিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ তাকে তো দেখতে হবে। তাহলে আমাদের চোখ চারিদিকে রাখতে হবে। তাহলে আমরা ওই দেখার ভিত্তিতে আমরা অর্ধেক মাইন্ডে নিয়ে যাব যে এই রোগীটা কিসের রোগী হতে পারে। এরপর দেখুন রোগী আপনার কাছে আসছে, আসার পরে সামনে বসার পর সে কি ঝুঁকে বসছে কিনা। অনেক রোগী আছে যে, সরি, অনেক রোগী আছে একেবারে বসবে, সামনে এসে বসবে যেন হাজবেন্ড ওয়াইফ, আমাদের নাজমুল স্যার শিখিয়েছেন এইভাবে, যেমন হাজবেন্ড ওয়াইফ বসছে, প্রেমিক প্রেমিকা বসছে, এমন ভাবে সামনাসামনি বন্ধুত্বপূর্ণ ভাবে বসবে, ফার্স্ট ক্লাসে রোগী যেভাবে হয়। এরপরে দেখবেন যে রোগী পায়ের উপর পা তুলে বসছে কিনা। অনেক রোগী আসবে যে একেবারে হুড় করে কোনো অনুমতি নেওয়া ছাড়া ঢুকে যাচ্ছে, ঢুকে একেবারে জায়গা খুঁজবে, বসার সিট খুঁজবে, খুঁজে বসবে, বসে একদম পায়ের উপর, অভদ্রের মতো পায়ের উপর পা তুলে বসে আছে, অথচ আপনি ডাক্তার হিসেবে সিনিয়র হন, জুনিয়র হন, এতদিকে তার খেয়াল নেই, সে তার মতো অসভ্যের মতো বসে গেছে একটু। এরা ভিতরে মানে এক প্রকার অসভ্য, আমরা যেটা বলি সালফারের রোগী, এরা হয় সালফারের রোগী। তাহলে আমরা বসার ভঙ্গিতে মেডিসিন সিলেক্ট করে ফেলতে পারতেছে, বাকি লক্ষণগুলো তো বসার পরে আমাদের কাছে আসার পরে আমরা দেখবো। এরপরে যদি দেখি কিছু কিছু রোগী আছে বসবে, নিরিবিলি বসবে, পা দুটোকে ক্রস করে বসছে, হ্যাঁ সে অসুস্থ, সে ক্রস করে বসছে, কারণ কি সে অভদ্র না, সে সভ্য না, অসভ্য না, সে
তার অসুস্থতা, সে মনে করে যে তার যে যে জরায়ু থেকে সব বেরিয়ে আসছে, সে সেজন্য কষ্ট করে বসে আছে। হ্যাঁ, মাইন্ডলি সে আপসেট থাকে তার অসুস্থতা নিয়ে, শারীরিক অসুস্থতা নিয়ে সে অসুস্থ থাকে। এই রোগী হচ্ছে সিপিআর রোগী হয়ে থাকে। কিছু রোগী আসবে, ঢুকবে, এমন ভাবে বসবে, তার যে যে শারীরিক গঠন যেটা সেটা ফুটাই তোলার চেষ্টা করবে। সে জামা পরছে অথবা বোরকা পরছে অথবা যে যে ড্রেসই পরুক, এমন ভাবে ফিটিং ভাবে পরবে যেন যে তার বডিটা শো আপ করা যায়, তার শারীরিক সৌন্দর্যটা যেন অন্যের সামনে তুলে ধরা যায়। সে কিভাবে গেটআপটা নিবে, সে বসবে, বসার পর নিজেকে সবার থেকে আলাদা মনে করবে, এমন ভাবে বসবে হাতের উপর হাত দিয়ে, যেমন সে একটা কিছু, তার সৌন্দর্য সবাই অসুন্দর, সেই সুন্দর, তার কাছে সবাই অসুন্দর মনে হবে। সে অহংকারী ভাবে বসবে, তার মধ্যে একটা অহংকার ভাব দেখা যাবে। সেটা হচ্ছে প্লাটিনামের রোগী। ঠিক আছে, তারপর অনেক রোগী আসবে যে একদিকে বসে আছে চুপচাপ। এখানে কতজন রোগী আসছে, কি করছে না করছে তার কোনো মাথা ব্যথা নেই, সে তার মতো করে চুপচাপ অন্যমনস্ক হয়ে বসে আছে। ওরা মেটে রোগী হয়। এরা এরা নিজেদের মধ্যে থাকে, কারণ এরা ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, এই জন্য তাদের কোনো কিছুতে মাথা ব্যথা নেই। তারা চুপচাপ নিরিবিলি দেখবেন যে এক সাইডে বসে আছে, চুপচাপ শান্তশিষ্ট। তারা কোনো অহংকার বোধ নাই, কিছু নাই, তাদের মধ্যে কিছু পাওয়া যাবে না। তারা তাদের মতো বসে আছে দেখবেন যে রোগীরা যে আমরা হিজাব পরে আলপিন বলি, এটা বসে বসে ভাঙার চেষ্টা করে। তাদের মাইন্ডে কি খেলতেছে তারাই জানে, ভাঙার চেষ্টা করে। বেলেটনার রোগীরা এটা করে। মানসিক লক্ষণ যখন আপনি নিতে যাবেন, আমরা নিতে গেলে প্রথমে আমরা জিজ্ঞেস করি মেজাজ সম্পর্কে, একটা পয়েন্ট থাকে মেজাজ, রাগ কেমন, মেজাজ কেমন জিজ্ঞেস করি। হ্যাঁ, তখন এবার রোগী বলবে তার রাগ সম্পর্কে বলবে, মেজাজ সম্পর্কে বলবে। অনেক রোগী বলবে যে আমার মেজাজ ঠান্ডা, আমি সহজে রাগি না। পার্সিটিলা ফসফরাস রোগী সহজে রাগে না, কারণ পার্সিটিলা রোগী হয় নরম স্বভাবের। এরা বলে যে আমি সহজে রাগি না, আমি ঝগড়াকে এড়িয়ে চলি। হ্যাঁ, তারা শান্তশিষ্ট নরম স্বভাবের হয়, তারা ঝগড়াঝাটির মধ্যে যেতে চায় না, এই জন্য তারা তাদের সহজে রাগে না। ফসফরাসের রোগী তারা বন্ধু সুলভ থাকে, তারা আবেগপ্রবণ থাকে, তারা সবাইকে বন্ধু মনে করে, বন্ধু করতে চায়, তারা সবাইকে কাছে টানতে চায়। এই জন্য তারা সহজে রাগ দেখে না, তারা রাগ ভিতরে রাখে, শান্তশিষ্ট থাকে, সবার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে। ফসফরাসের রোগী হয়ে থাকে সহজে বলে। আবার বহুরূপী রোগী যারা আছে, তারা তারাও রাগে না, তারা রাগটা ভিতরে রাখার চেষ্টা করে, তারা উপরে একদম চাকচিক্য ভদ্র নম্র সাজার চেষ্টা করে। লেকেসিস, লাইকোপ্লাটিনাম, সালফারের রোগীরা বাইরে মানে একেবারে একটা কিছু মানে নরম স্বভাবে থাকার চেষ্টা করে, কিন্তু তাদের কথা বলতে বলতে তাদের ফেসের মধ্যে ফুটে ওঠে তারা কোন জাতের, কোন ধরনের রোগী। শান্তশিষ্ট তারা শান্তই থাকবে। আর যারা চাপা রাখে, আপনি যখন পেঁচায় কথা বের করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে তারা ক্ষুব্ধ হয়ে উঠতেছে। সেখানে লেকেসিসের রোগী হয় খুব মিষ্টি ভাষী হয়, কিন্তু পিছনে তারা অন্যের জন্য, যাদের উপর তাদের ক্ষোভ থাকে, ছুরি নিয়ে বসে থাকে, আক্রমণাত্মক একটা চিন্তা নিয়ে বসে থাকে, তারা কিভাবে আক্রমণ করবে এরকম মেন্টালিটি নিয়ে থাকে। লাইকো রোগীরা আপনার বাইরে ভদ্র, ভিতরে যে ঘরের দিকে যে বাসা বাড়ি নিজের বাসায় তারা অভদ্র, তারা চিল্লাচিল্লি করবে, বাসায় করবে। এক কথায় বলে যে শক্তের ভক্ত নরম। তারা যেখানে দেখবে যে তারা তাদের কথাটাকে খাটাতে পারতেছে না, তারা এখানে ঝগড়া করে, তারা এখানে চিল্লায়, বাইরে উঠবে না, তখন তারা ওই জায়গাটা অ্যাভয়েড করে, শান্ত মেজাজে সুন্দরভাবে তারা বেরিয়ে আসার চেষ্টা করে। কুটনামি এবং চালাকি তাদের মধ্যে ভরপুর। তারা যেখানে নিজেকে খাটাতে পারবে না সেটা অ্যাভয়েড করে চলে। প্লাটিনাম রোগী তারা ভদ্র দেখায়, ঠিক আছে, তাদের তাদের মধ্যে থাকে অন্যকে অবজ্ঞা অবহেলা করার একটা টেন্ডেন্সি, তারা অহংকারী টাইপের হয়ে থাকে। সালফারের রোগী তারা নিজেকে একটা কিছু ভাবে, সামনে দার্শনিক ভাব, তারা মনে করে যে তারা অনেক জ্ঞানী, তারা অনেক কিছু জানে, সামনের জন কিছুই জানে না। তারা আসলে তারা জ্ঞানী বলতে গেলে, সালফারের যুগীরা শুধু জ্ঞানী ভাবে না, তারা নতুনত্ব বের করার চেষ্টা করে। সালফারের যুগে যদি আমরা দেখতে পাই, আমরা অনেক বৈজ্ঞানিকরা কিন্তু নতুনত্ব বের করার চেষ্টা করে, নতুন নতুন আবিষ্কার করার চেষ্টা করে। তারাও কিন্তু সালফারের রোগী। উস্কোস ফুসকোস শুনলে তারা কখন গোসল করছে, তখন কিছু কি করছে তারা নিজেও জানে না, তারাও কিন্তু সালফারের রোগী হয়ে থাকে। তারা তারা জ্ঞানী ভাবে না সেটা না, তারা নতুনত্ব যে চেষ্টা করে, এই জন্য তারা নিজেকে জ্ঞানী ভাবে, কিন্তু তাদের ভিতরে হয়ে থাকে স্বার্থপরতা এবং মিথ্যের একটা যে টেন্ডেন্সি থাকে, মিথ্যা বলার একটা টেন্ডেন্সি থাকে। যেখানে ওরা ঝগড়া করলো সেখানে পেরে উঠতে হবে, সে জানে সে মিথ্যা কথা বলছে, সে জানে সে মিথ্যা কথা বলার পরও সে ওইখানে ফাইট করবে, আমার মিথ্যাটা জিততে হবে, আমি মিথ্যা বলতে কি হয়েছে, আমাকে জিততে হবে। হ্যাঁ, সে সামনে যে সত্যি বলছে আমার কিছু যায় আসে না, কারণ আমাকে জিততে হবে। আচ্ছা, এর আগে যদি রোগী বলে
আমার যদিও রাগ উঠে, আমি সান্ত্বনায় শান্ত হই, চাই কেউ আমাকে এসে সান্ত্বনা দেয়। তার মাইন্ডে এটা বলে যে আমাকে কেউ সান্ত্বনা দেয়, আমি তাহলে একটু শান্ত হবো। হ্যাঁ, ভালোবাসা চাই, সে পালসিটিলা রোগী। সে চায় যে একজন আনমিউট হয়েছে, কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, সবাই একটু খেয়াল করবেন মিউট আনমিউটের দিকে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? যদি রোগী বলে আমি সান্ত্বনায় শান্ত হই, যে আমি চাই আমাকে কেউ শান্ত করুক, পালসিটিলা রোগী চাই এটা। আমার রাগ উঠলে যদি সান্ত্বনা দিতে আসে, আমি কান্নায় ভেঙে পড়ি। সে কান্না চেপে রাখতে চায়, কিন্তু যখন তাকে সান্ত্বনা দিতে আসে তখন তার কান্না এমন ভাবে কান্না করবে যে তখন যে কান্না চেপে হা হা করে কান্না করতে থাকবে। এই গ্যাসিয়া রোগী তারা কান্না অনেকটা চেপে রাখার চেষ্টা করে কিন্তু পারে না, যখন সান্ত্বনা দিতে আসে এই কান্নায় ভেঙে পড়ে। আমি যে ভালোবাসার কাঙ্গাল, আমি চাই আমাদের সবাই ভালোবাসুক, আমি সবার মন জয় করে তুলতে চাই। ফসফরাসের রোগী সে চায় সবাইকে বন্ধু বন্ধু করতে, সবাই সবার মন জয় করে তুলতে, কারণ সে মনে প্রাণে চায় যে আমি কখন বিপদে পড়বো, কখন আমাকে কাজে রাখবে আমি তো জানি না। তাই সবাইকে সে হাতে রাখতে চায়। সে জ্ঞানী হয়। সে চায় যে কেউ তাকে ছেড়ে না, যে আমি যে এখন অসুস্থ হই, আমার কেউ না কেউ আমাকে তো লাগবে, আমার জন্য লাগবে। এই জন্য সে নিজের পকেটের টাকা খরচ করে হলেও যে সে সবাইকে হাতে রাখতে চায়, ধার কর্জ করে হলেও সে অন্য মানে একজনকে হাতে, সে নতুন নতুন বন্ধু জোগাড় করতেও তার 2 মিনিট সময় লাগে না। সে তাকে সবাই যে এরিয়াতে থাকে সবাই বলবে যে তার মতো ভালো মানুষ খুবই কম আছে। ফসফরাসের রুগী এটা বন্ধুদের মধ্যে যে কোনো একজন থাকে, লাইকো রুগীও থাকে, ফসফরাসের রুগী থাকে, দুই জাতের মানুষ থাকে বন্ধু বন্ধু যারা বন্ধুত্ব বন্ধুদের মধ্যে আছে টিমে। সান্ত্বনায় কেঁদে ফেলে, কস্টিকামের রোগী সান্ত্বনায় কেঁদে ফেলে। ইগনেশিয়া যেভাবে কান্না করে, কিন্তু কস্টিকামের রোগী আবার অন্যের দুঃখেও কেঁদে ফেলে। যে যে বসে বসে একটা সিনেমা দেখলো, নাটক দেখলো, দেখে অন্যের একটা দুঃখ দেখলো, সে কেঁদে দিচ্ছে। সে অন্যের দুঃখও কাঁদে, অন্যের উপকার করে, পর উপকার করে। সে উপকার করে, উপকারের পিছনে স্বার্থ আছে সেটা আলাদা। সে চায় যে সে নিজের রাজত্ব করতে, সে অধিকার ফলাতে, সে তাকে যেন সবাই মানে, এটা একটা সাইড আছে তার উপকারের পিছনে, একটা রিজন আছে। কিন্তু সে পর উপকার করবে, পর উপকার করবে এবং অন্যের দুঃখে তার চোখের অটোমেটিক চোখে পানি আসবে। আমার রাগ উঠলে আমি কাঁদি না, কান্না চেপে রাখতে পছন্দ করি। তখন আমি একা থাকতে চাই, সান্ত্বনা আমি চাই না। তখন আমার রাগ আরো ফেটে পড়ে। আমি চাই না কেউ আমাকে সান্ত্বনা দিতে আসে। ন্যাচামিও রুগী এরা রাখবে, এরা চুপচাপ কান্না এদের ভিতরে রাখবে, একা একা কান্না করবে। এরা এমন থাকবে, কারোর সাথে শেয়ারই করতে পছন্দ করে না। এরা এইভাবে পরিবেশন করবে, আমি বলে যে আমি আমার রাখলে আর কেউ সান্ত্বনা দিতে আসলে আমি আরো রেগে যাই। ন্যাচামিও রুগী এটা বলবে। আমার এখন আর কান্না আসে না, দায়িত্বের বেড়া জালে আমাকে বেঁধে রেখেছে, কমপ্লেন করবে। এখন আমার আর কাঁদা আসে না, আমি কাঁদি না। যদি বলে আপনাকে কাঁদেন না, রাগ দেখেন না, আমি এখন আর কাঁদি না, আমাকে দায়িত্বে বেড়াজালে বেঁধে ফেলেছে। বিয়ের পর থেকে স্বামীর সন্তানের জন্য করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি। আমি ওদেরকে এখন সহ্য করতে পারি না, আমি স্বামী সন্তানকে সহ্য করতে পারি না। এটা বলবে সিপিআর রোগীরা। বিয়ের পর থেকে এরা পছন্দ করে বিয়ে করেছে, ঠিক আছে, খুবই হাসি খুশি প্রাণোজ্জ্বল ছিল। বিয়ের পর থেকে তাদের উপরে এমন একটা দায়িত্ব দিয়ে ফেলেছে, তারা নিজেকে তখন যন্ত্র ভাবা শুরু করে। আমি তো মানুষ, আমারও তো ভালো থাকার অধিকার আছে না? আমাকে দায়িত্ব পালন করতে হয়, আমি দায়িত্ব পালন করতে করতে আসছে। এখন আমি 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 স্বামীর সন্তানকে আমার এখন আর ভালো লাগে না। ন্যাট্রামিওরের রোগী সান্ত্বনায় রেগে যায়, সিপিআর রোগী সান্ত্বনায় বিরক্ত হয়। ন্যাট্রামিও রোগী বলবে আমি সান্ত্বনায় দিতে আসলে রেগে যাই, আর সিপিআর রোগী বলবে আমাকে সান্ত্বনা দিতে আসলে আমি বিরক্ত হই, আমাকে একটু সান্ত্বনা দেওয়ার দরকার নেই। এবার জিজ্ঞেস করুন রাগ উঠলে কি করে? রাগ উঠলে অনেক মেডিসিন আছে, আমি সংক্ষিপ্ত করে এখানে, কারণ সময় কম, আরো আলোচনা করবে, তাই আমি যেগুলো আমাদের নিত্যদিনের মেডিসিন, ওই কয়েকটা মেডিসিন নিয়ে আমি মানে আলোচনা করতেছি। আর সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুলভ্রান্তি হলে। যাই হোক, এবার রাগ উঠলে আমরা এতক্ষণ জিজ্ঞেস সে রাগে কিনা, এরপর আমরা জিজ্ঞেস করবো আপনি রাগ উঠলে কি করেন। রুগী বলবে আমি জিনিস ছুঁড়ে মারি। যদি বলে আমি জিনিসপত্র ছুঁড়ে মারি, কারণ সে চাপা স্বভাবে, সে রাগ হোক, তার যত কিছু হোক অপমান, সে চেপে রাখতে পছন্দ করে। যখনই তার রাগ ধৈর্যের সীমা বাইরে চলে যায়, সে জিনিসপত্র যায় হাতের সামনে বা ছুঁড়ে মারবে। রুগী সে যা পাবে ছুঁড়ে মারবে। আমি নিজেকে শাস্তি দেই। অরামেটে রুগী কাউকে শাস্তি দেয় না, সে ধৈর্য ধরে, সে নিজেকে শাস্তি দেয়। সে কারণ নিজেকে ব্লেম করে। অন্য অন্যায় করলে সে নিজেকে ব্লেম করে, তার যে
যে কাজকর্ম করেছে তার মধ্যে সে ব্যর্থতা খুঁজে পায়, সেজন্য সে নিজেকে শাস্তি দিয়ে মৃত্যু পর্যন্ত চিন্তা করে, সে আত্মহত্যা পর্যন্ত চলে যায়, এমন ভাবে নিজেকে শাস্তি দেওয়ার চিন্তা করে অরামৃতের রোগী। কারণ অরামৃতের রোগী হচ্ছে বিশুদ্ধ সোনা থেকে তৈরি। অরামৃতের রুটি, সোনা কিভাবে তৈরি হয়? আগুনে পুড়াইয়ে সোনাকে তৈরি করা হয়। অরামৃতের কাজটাও সেমন, সে পুড়ে তৈরি হয়। এরা অনেক দায়িত্বশীল হয়, এরা যখন কষ্ট পায় নিজেকে কষ্ট দেয়, তাদের দায়িত্বে কোনো খুঁত থাকে না। যখনই তারা তাদের দায়িত্বে খুঁত খুঁজে পায়, এতটাই খুঁত খুঁজে দেয় যে সবকিছু সব কাজে তারা নিখুঁত ভাবে থাকতে চায়। সামান্য ভুলেও এরা মনে করে আমি ব্যর্থ, একটু অসম্মান হলেও সে মনে করে যে আমার কারণে আমি অসম্মান হয়েছি, আমার কারণে আমি ব্যর্থ হয়েছি, আমি বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমার জন্যই আমি এখন আজকে, আমার জন্য অন্যরা কষ্ট পাচ্ছে, এই জন্য আমি ব্যর্থ, বাঁচার কোনো অধিকার নেই এরা মনে করে। এবং এরা এতটাই আল্লাহ ভক্ত, এরা মনে করে যে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট, এই জন্য আমি ব্যর্থ আজকে। এরা কষ্ট ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে, কাজে কর্মে এরা নিজেকে ব্যস্ত রাখে, যেন এরা তাদের এই কষ্টটাকে ভুলে থাকতে পারে। কেউ বলবে আমি সন্তানকে যাতে কি করে, না বুঝলে কি করে, আমি আমার বাচ্চাকে ধরে পিটাই। নাচতে রোগী, কেমন রোগী বাচ্চাকে ধরে পিটায়। নাচতে রোগী পিটানোর পরে অনুতপ্ত হয়, বাচ্চাকে আবার আদর করে, সরি মা, সরি বাবা, আমি আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ তোমাকে মারাটা আমার উচিত হয় না। সে রাগ হচ্ছে, সে বাচ্চা অন্যায় করছে, অন্যায় প্রতিবাদ করার জন্য সে বাচ্চাকে শাসন করছে, তারপর আবার সে অনুতপ্ত হয়েছে। আর ক্যামোমিলা কি করে, সে নিজে কষ্ট পাচ্ছে, তার জামাই তারে কষ্ট দিচ্ছে, অন্য কেউ সে তারে কষ্ট দিচ্ছে, আমি কষ্ট পাইলাম কি জন্য, ধরে দে বাচ্চারে পিটা। বাচ্চা নিজেও বুঝতে পারে না আমার পিটলো কি জন্য, হয়তো ভালো ছিল, সে আমার দিচ্ছে ধোলাই, সে নিজেও বুঝতে পারে না, ক্যামোমিলা রোগী হয়। আচ্ছা, এরপরে কিছু কোনো রোগী বলবে এমন ভাবে আমার রাগ উঠে যেন আমি আগুন ধরাই দিই। নার্সের রোগীরা এমন ভাবে রাগ উঠে, ওরা হঠাৎ করে রেগে যায়, এই যে ধোয়ার সাথে সাথে স্পর্শকাতের মতো এমন ভাবে যে এই এই যে আমি যে লক্ষণগুলা নিলাম, এখানের মধ্যে কোন মেডিসিন আসতে পারে, আপনার অর্ধেক মেডিসিন সিলেক্ট করা হয়ে যাবে মেজাজ সম্পর্কে ধারণা নিলে, যে আপনার মেজাজ কেমন। তারপর যদি রোগী বাচ্চা হয়, বড়দের তো মুখ দিয়ে বের করতে পারলেন, ওদেরকে খুঁটি খুঁটে 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 বের করতে পারলেন, কিন্তু বাচ্চা যদি হয়, তার গার্জিয়ানকে, তাকে লালন পালন কে করছে, যদি বলতে না পারে, বলতে পারলে তো ভালো, বাবু তুমি কি করো না করো জিজ্ঞেস করতে পারবেন। যদি না বলতে পারে, তার গার্জিয়ান থেকে তার সঙ্গে জিজ্ঞেস করতে হবে যে বাচ্চা কেমন, বাচ্চা রাগ উঠলে কি করে, এগুলা জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। রাগ উঠলে যদি গার্জিয়ান বলে, রাগ উঠলে সে চিৎকার করে, ধৈর্য একেবারেই কম, অল্পতেই রেগে যায় এবং এতটা ঝগড়াটে যে সামনে বাচ্চা গেছে, কিছুক্ষণ পরে লাগছে মারামারি, ইচ্ছা করে, বাচ্চাটা কিছু করে না, সে পায়ে পা দিয়ে ঝগড়া লাগতেছে, ইচ্ছা করে বলে, অন্য কেউ সান্ত্বনা দিতে আসলে শান্ত হয় না। শুধুমাত্র সেক্ষেত্রে যদি মা বাবা দিয়ে একটু সান্ত্বনা দিতে যায়, তখন যাই শান্ত হয়। কেমন বিনার বাচ্চারা পায়ে পা দিয়ে ঝগড়া করবে যতক্ষণ না সে নিজে স্যাটিসফাইড হবে যে আমি শান্ত হচ্ছি, ঝগড়া করতেই থাকবে তারা, একতরফা ঝগড়া করতে থাকবে। এদেরকে শান্ত করা তেমন যায় না, কেউ পারে না মা বাবা ছাড়া সহজে। অনেক বাচ্চা আছে বাইরে শান্ত, ভিতরে মানে ক্ষুদ্রভাব, সেই রাগটা চেপে রাখতে পছন্দ করে, কিন্তু অভিমানী হয় এরা অনেক সহজে, সহজে রিয়াক্ট করে না। যদিও রিয়াক্ট করে, বাচ্চারা বলবে যে আমার বাচ্চা সহজে রাগে না, রাগ উঠলে এই জিনিসপত্র ছুড়ে মারে। কিছুক্ষণ আগে যেটা আমি বড়দের ক্ষেত্রে বলছি, স্ট্যাটিস্টিকদের বাচ্চারা এরা অনেক অভিমানী হয়, রাগটা চেপে রাখে। যে রাগ ব্লাস্ট হয়, স্ট্যাটিস্টিকরা বাচ্চারা এই যে জিনিসপত্র হাতে কাছে যা পায় ছুড়ে ছুড়ে মেলা মারার চেষ্টা করে। তো অনেক বাচ্চারা তো সাথে সাথে পারে, কিন্তু ওরা সহজে বলবে যে আমার বাচ্চা সহজে রাগাতে পারবেন না, সে যখন রাগে এই কাজটা করবে। অনেক বাচ্চারা নিরাপত্তায় ভোগে,
এরা সবসময় মা বাবার কাছে থাকতে চায়, এরা সবসময় মা বাবার মনোযোগ রাখতে চায়। কোমল হৃদয়ের বাচ্চারা হয়। দেখবেন বাচ্চা মায়ের পিছনে লুকিয়ে আছে অথবা আঁচলের পিছনে, ডাক্তার যে বাচ্চা বাবু এদিকে আছে এদিকে আছে বলে আসবে না, মায়ের আঁচলের পিছনে লুকিয়ে আছে, আঁচল ধরে আছে বেড়াইতে কার্ভের রুগীরা। এরা হচ্ছে মানসিক ভাবে এবং শারীরিক ভাবে এটা অসম্পূর্ণ থাকে। এরা একাকিত্ব পছন্দ করে, এরা অচেনা মানুষ দেখলে ভয় পায়, এই জন্য মায়ের পিছনে লুকিয়ে থাকে, সবসময় লুকিয়ে থাকার নিজেকে হাইড করে রাখার চেষ্টা করে। অনেক বাচ্চা আছে দেখবেন যে একা থাকতে পছন্দ করে, এটা খেলাধুলা পর্যন্ত পছন্দ করে না, এরা স্বাধীন থাকতে চায়, নিরিবিলি নিজের মতো নিজেই একা থাকতে চায়, যেটা আমি থাকতাম, এখনো থাকার চেষ্টা করি, আমার একাই থাকতে ভালো লাগে ছোটবেলা থেকে এখন পর্যন্ত। ন্যাট্রামিউরের রুগী, এরা স্বাধীনভাবে থাকতে পছন্দ করে, এদের উপর কেউ প্রেশার ক্রিয়েট করুক এরা পছন্দ করে না, একদম একা নিরিবিলি, এদের সবকিছু একা থাকতে এরা ভালোবাসে, কথাবার্তা কারোর সাথে শেয়ার করে না যতক্ষণ পর্যন্ত তার প্রিয় মানুষ, তার বন্ধু তার সাথে ফ্রি হয়ে গেছে, ওইরকম মানুষ না পাবে ততক্ষণ পর্যন্ত ন্যাট্রামিউরের বাচ্চারা কারোর সাথে কিছু শেয়ারও করে না। যদি দেখেন বাচ্চা চেম্বারে ঢুকে এটা সেটা ধরতেছে, অস্থির হয়ে আছে, কান্না প্রবণ, কথা কথা কাঁদতেছে, অস্থির কেমন বাচ্চারা এটা সেটা ধরতে হাতাহাতি করে। সালফারের বাচ্চারাও আছে অস্থির, সবকিছু আগ্রহ করে। সালফারের বাচ্চারা হচ্ছে যে প্রশ্ন করে, নতুনত্ব পছন্দ করে, নতুন কিছু শিখতে ভালোবাসে। কিন্তু এদেরকে যদি জিজ্ঞেস করেন গোসল করে কান্নাকাটি করে কিনা, হ্যাঁ গোসল করতে কান্নাকাটি করে, অপরিষ্কার মাটি টাটি এইসব নিয়ে খেলাধুলা করে, খুবই অপরিষ্কার সালফারের বাচ্চারা। এরপর বাচ্চারা আবার কিছু আছে সহজে বন্ধু বানায় ফেলে, এরা অনেক জ্ঞানী হয়, আপনার যেটা প্রশ্ন করবে সাথে সাথে আনসার দেওয়ার চেষ্টা করবে, খুব জ্ঞানী হয়, এদের দেখতে সুন্দর, হালকা পাতলা গঠনের চুল। যে স্যার সেদিন গত ক্লাস আলোচনা করছিল যে ডিয়ার কাঠি জালের যে মাথাটা ব্রাউন কালারের হয়, যে চুলগুলো ব্রাউন কালারের হয় দেখতে, হ্যাংলা পাতলা গঠন সুন্দর হয়, এরা হচ্ছে খুব জ্ঞানী হয়। এবং বাচ্চারা যত নতুন জায়গায় যাক এরা সাথে সাথে বন্ধু বানাই ফেলতে পারে, খুবই মিশুক প্রকৃতির হয়। ফসফরাসের বাচ্চারা, যে আমার বাচ্চারা খুবই মিশুক, আমার বাচ্চা খুবই মিশুক, বন্ধু বানাই ফেলতে পারে ফসফরাসের বাচ্চা। এদেরও আবার একাকিত্বে ভয় থাকে, এ বাচ্চারা একা থাকতে ভয় পায়, সেজন্য বেশিরভাগ এরা জনসমাগম পছন্দ করে। আচ্ছা, কোল চাই, আমরা এবার গেলাম, এটা একটু বুঝের বাচ্চাদের থেকে তো জানা গেল, জিজ্ঞেস করে জানা গেল, গার্জিয়ান থেকে জানা গেল, কিন্তু যারা কথা বলতে পারে না তাদেরকে কিভাবে আমরা বলবো? অনেক সময় গার্জিয়ানরাও বলতে পারে না যে হ্যাঁ আমার বাচ্চা এটা পছন্দ, শিশু বাচ্চা গার্জিয়ানেরও, যারা কেয়ারলেস গার্জিয়ান থাকে বলতে পারে না, তখন আমাদের যে দৃষ্টিটাকে আরো তীক্ষ্ণ করতে হবে। কোলের বাচ্চা কোল চায়, সে কিভাবে চাইতেছে, সে কোলে উঠে কি কান্না করতেছে, সে কোলে উঠে কি হাঁটা চলা করতে চাচ্ছে না, কোলে উঠে চুপচাপ হয়ে যাচ্ছে, এগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোল চায়, কোলে না নিলে চিৎকার করবে, কান্না করবে, কোলে নিলে হয় না, হাঁটতে হবে, কেমন মিলের বাচ্চা কোলে নিয়ে এদিকে এদিকে হাঁটতে হবে, বাইরে যেতে হবে, তারপরে যে এটা শান্ত হবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হয় না। ভয় এবং নিরাপত্তাহীনতায় ভোগে, তারাও কোল চায়, তাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে গঠন অসম্পূর্ণ থাকায় সে চায় যে সে অপরিচিত জায়গায় একটা আছে, কিন্তু তারা কোলে থাকতে চায়, বেড়াতে কারবে বাচ্চারা, হ্যাঁ সে মার কোলেই থাকতে চায়, ধরে থাকতে চায় মাকে। কাঁদতে কাঁদতে দেখবেন যে অনেক বাচ্চা আছে মুখ বাঁকা করে কাঁদে, ঢং করে কাঁদে, সে মনোযোগ পাওয়ার চেষ্টা করে, মা বাবার মনোযোগ পাওয়ার চেষ্টা করে, আদর চায়, শান্ত হইতে চায়, আদর করলে শান্ত হইতে পাঁচ দিলে বাচ্চারা শান্ত প্রকৃতির। চীনের বাচ্চারা কিন্তু আবার কোল পছন্দ করে না, এরা এরা হয় যে বাচ্চা আসছে, কিছুদিন আগে একটা বাচ্চা আসছে, কোলে কোলে নিতে আসছে, কোলে উঠতেছে না, চাই দাও, শুধু দাও, কি দাও, চকলেট দাও, চিজ দাও, চিজ বানিয়ে দিচ্ছে, বাবা চিজ বানিয়ে দিচ্ছে, হবে না, দুইটা চিজ দুই হাতে লাগবে। এরপরে যে কিছুক্ষণ পরে হবে না, চিজ হয়েছে, আমাকে কিছুক্ষণ পরে আরেকটা জিনিস দাও, চকলেট এনে দিচ্ছে, সেম জিনিস লাগবে, দুই হাতে লাগবে তার, এক হাতে হলে হবে না, দুই হাতে লাগবে তার জিনিস। হ্যাঁ, এই চীনের বাচ্চারা দুই হাতে জিনিস চায়, কিছুক্ষণ পরে আবার সাথে সাথে মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, তার আরেকটা জিনিস লাগবে। তো বুঝবেন যে এটা চীনের বাচ্চা। পাশাপাশি অন্যান্য মানসিক সিমটম অথবা শারীরিক লক্ষণগুলো অবশ্যই নিতে হবে, যেগুলো সিমটম বলতেছে, শুধু একটা লক্ষণের ভিত্তিতে নিলে হবে না। এবার দেখবো আমরা মেজাজ অথবা এই সবগুলা জিনিস পাওয়ার পর মেজাজ সম্পর্কে ধারণা নিলাম, রাগ সম্পর্কে ধারণা নিলাম, তাদের মেজাজটা কেন এরকম হলো, কেন আগে তো ছিল না, শান্তশিষ্ট ছিল, এখন কেন রাগ হলো তাদের, তাহলে অতীত ইতিহাসটা নিতে হবে। আমরা তো মেজাজ নিলাম, ওদের ভাঙচুরের প্রকৃতি নিলাম, সবকিছু নেওয়ার পরে তাদের এবার চিন্তা নিতে তাদের অতীতে কোনো আঘাত আছে কিনা, মানসিক কোনো আঘাত আছে কিনা, অতীতে কি আপনার কোনো কষ্ট আছে, আপনি কি এখন নিজেকে কষ্ট দেয়, চোখে পানি আসে, নাকি আপনার রাগ আসলে যে এখনো রাগ আসে, কি করেন আপনি? এরপর জিজ্ঞেস করেন এগুলা কি মাফ করতে পারেন কিনা, রুগী বলবে যে হ্যাঁ আমি পারি, কারণ পালসিটিলা ইগনেসিয়া রুগীরা মাফ করে দেয়, এরা সহজে শান্ত হয়ে যায়, এরা রাগ পুষে রাখে না।
কেউ বলবে না আমি পারি না, আমি মনের মধ্যে পুষে রাখি। আমি মনের মধ্যে পুষে রাখি, মাপ চাইলেও যেন মাপ করতে পারি না। নাকি গেছে রোগীরা বলবে যে আমি আমার কাছে মাপ চাইছে তারপর আমি মাপ করতে পারি নাই। হ্যাঁ, আমার মনের ভিতরে আছে। রোগী যদি বলে আমাকে যদি আগের মতো কেউ ভালোবাসে আমি সব ভুলে যাব। যদি আগের মতো আমাকে ভালোবাসে আমি সব ভুলে যাই। যদি সে মায়াটা আমার মধ্যে তৈরি করতে পারে আমি আবার নিজেকে নতুন ভাবে তৈরি করতে পারবো। সিপিআর রোগীরা বলে হ্যাঁ, আমি তো দায়িত্বে বেড়াজালে আছি, আমাকে সবার যন্ত্র মনে করছে। যদি সে আগের মানুষে ফিরে যাবে, যে বিয়ের আগের মানুষ যে উৎফুল্ল মানুষটা ছিল, সে দায়িত্বে বেড়াজালে যে তাকে নিজেকে যান্ত্রিক বানায় ফেলছে, সে বলতে চাইবে যে আমাকে যদি আগের মায়ায় ফিরানো যায় আমি আগের মতো মানুষ হয়ে যাব। রিভেঞ্জ একটা শব্দ আছে। রিভেঞ্জটা কি? অতীতে কেউ ক্ষতি করছে, কেউ কষ্ট দিছে এবং তার পছন্দের জিনিস, পছন্দের মানুষটাকে পেতে বাধা দিছে, এগুলো মনে করে প্রতিশোধ নেওয়ার যে চেষ্টা, সেটাকেই আমরা বলি রিভেঞ্জ। রিভেঞ্জের ফার্স্ট গ্রেডের মেডিসিন হচ্ছে ন্যাচামিও। এরা চুপ হয়ে যায়, এরা কষ্ট পাওয়ার পর চুপ হয়ে যায়, কষ্ট ভিতরে জমায় রাখে এবং সাথে সাথে এরা প্রতিশোধ নেয় না। ন্যাট্রামিওরের রোগীরা সাথে সাথে প্রতিশোধ নেয় না, দীর্ঘদিন ধরে তাদের মনে এই চাপটা কষ্টটা চেপে রাখে, সুযোগের অপেক্ষায় থাকে। খুব হিসাবি হয় এরা, ঠান্ডা মাথায় প্রতিশোধ নেয়। এদের প্রতিশোধ নেওয়ার ধরনটা কিন্তু মারধরের মতো না, এদের প্রতিশোধ নেওয়ার ধরনটা খুবই ইউনিক। তারা মানসিক কষ্ট পাইছে, সেভাবে তারা সামনে যে প্রতিশোধ নেবে মানসিক কষ্ট দিয়ে। তারা সুন্দরভাবে অভিনয় করবে এবং হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিবে এবং সম্পর্ক ছিন্ন করে দিবে। সামনের মানুষটা বুঝে ওঠার আগে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, সে বুঝবেও না কেন আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। সে ওই মানসিক টেনশনে ভুগতে ভুগতে মারা যাবে। এটা হচ্ছে তাদের প্রতিশোধ নেওয়ার একটা নমুনা। কথা বন্ধ করে দিবে। কেন বন্ধ করছে? বলবে না। কেন কথা বলছো আমার সাথে, আমি কি করতে? বলবে না। কেন সম্পর্ক ছিন্ন করছো? বলবে না। এটা হচ্ছে প্রতিশোধ নেওয়ার একটা ন্যাচারাল প্রতিশোধ নেওয়ার একটা ধরন, রিভেঞ্জ নেওয়ার ধরন। নাইট্রিক অ্যাসিডের রোগীরা কিভাবে প্রতিশোধ নিবে? এরা অপেক্ষা করে না, সাথে সাথে রিয়াক্ট করবে, সাথে সাথে রাগ প্রকাশ করবে। এমন ভাবে রাগ প্রকাশ করবে যে শত্রু যেরকম শত্রুর সাথে আছে, অথচ শত্রু ছিল না, তার সাথে তার কথা বনিবনা হয়নি, এমন ভাবে আচরণ করে যেন শত্রুর সাথে আচরণ করতেছে, শোধ নিয়ে ফেলছে। সে রাগ দেখাইয়ে, সে চিল্লাচিল্লি করে, শত্রুর মতো ব্যবহার করে সে অলরেডি শোধ নিয়ে ফেলছে, তারপরেও ক্ষমা করতে পারে না। প্রতিশোধ নেওয়ার পরেও ক্ষমা করতে পারে, সারা জীবন ওই রাগটা ভিতরে বসে রাখবে এবং কি সবসময় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। যে কোনো পর্যায়ে যেতে পারে, সে প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত। সে মাফ করতেই পারে না, কিছু বলে যে আমি মাফ করতেই পারি না। সরি, নাজবুমও এর থেকে কম নাই। নাজবুমও প্রতিশোধ নেয়, কিন্তু নাজবুমের যে রাগ দেখানোর অথবা রিভেঞ্জ নেওয়ার ধরনটা একটু ভিন্ন। এদের সম্মানে যখন আঘাত থাকে, এদের কথার সাথে কথা মিল না হয়, অন্যায় করে, তখন এরা প্রতিক্রিয়া দেখায়। এরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, এমন ভাবে রাগ দেখাবে যেন একদম কি না কি হয়ে গেছে, কিন্তু পরক্ষণে কিছুক্ষণ পরে এই যে সেটা নিভে যায়। যেমন আগুন ধরাইছে ম্যাচের কাছে, যেমন এরপর কিছুক্ষণ পরে নিভে গেছে, ওইরকম জ্বলে উঠছে জোরে অনেক, একদম পুড়ে ধাক্কা দিবে না, কিছুক্ষণ পরে সে কি করছে, সে ভালো করে সেটা মনেও রাখতে পারে যে আমি যে রাগ করছি এতক্ষণ, সে সরি, সে ভুলে গেছে। ঠান্ডা এই জ্বলছে, এই ঠান্ডা হয়ে গেছে। নার্ভভূমির যে রিভেন্স নেওয়া এতটা যে ন্যাট্রিক অ্যাসিডের মতো না, যে মনে চেপে রাখবে। আচ্ছা, আমরা রিভেন্সে গেলাম, রাগ দেখলাম, সবকিছু দেখলাম। লাভ জিনিসটা আমাদের সবার মধ্যে আছে, ভালোবাসা। ভালোবাসা চায় না যে পৃথিবীতে এমন কেউ নাই, কিন্তু ভালোবাসা ব্যর্থতা থেকে যে আমাদের রোগটা আসে, উৎপত্তি হয়। ভালোবাসা আঘাত পাওয়া, তো ভালোবাসা না পাওয়ার যে যন্ত্রণা, প্রেমে আঘাত পাওয়া, প্রেমে ব্যর্থতার যে যন্ত্রণা, সেটা আমরা যদি আলাদা করতে চাই, 4টা মেডিসিনের মধ্যে পাবো। আমরা ভালোবাসা ব্যর্থ হওয়া পালসিটিলার বলি, সিপিএর না, পালসিটিলা তো বিয়ে করতে চায় না, প্রেমে যাইতেও চায় না, সে বিশুদ্ধ থাকতে চায়। আর সিপিয়া প্রেমে বিয়ে করে সে হচ্ছে যে তাকে দায়িত্ব দেওয়ার পরে সে অতিষ্ঠ হয়ে যায়। এখানে সে প্রেমে আঘাতও পায় না, কিছু পায় না, এখানে পালসিটিয়া সিপিয়া আসার প্রশ্নই উঠে না। এখানে হবে ইগনেশিয়া, ন্যাট্রামিও, এসিড, এরা বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট গ্রেড, আরো অনেক মেডিসিন আছে, বেশিরভাগ ক্ষেত্রে এই 4টা মেডিসিন ফার্স্ট গ্রেডের মেডিসিন, যে প্রেমে ব্যর্থ হওয়ার পরে যে রোগে আক্রান্ত হওয়ার, যে অসুস্থ হওয়ার যে বিষয়টা আসে, এই যে 4টা মেডিসিন আমরা ফার্স্ট গ্রেডে পাই। ইগনিশিয়া কি বলবে, আমি একজনকে ভালোবাসতাম, আমার মা বাবা আমার পরিবার মেনে নেয়নি, তাদের জন্য আমি আমার ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করে ফেলছি, কিন্তু আমি আমার মানুষটাকে ভুলতে পারতেছি না। হ্যাঁ, বড় বড় নিঃশ্বাস ফেলে কথাটা বলবে। তার আবার এটাও হতে পারে শুধু ভালোবাসা ব্যর্থ হওয়ার জন্য, যে প্রেম করছে, প্রেমে ব্যর্থ হওয়ার জন্য, ভালোবাসা ব্যর্থ হওয়ার জন্য ইগনিশিয়া রোগটা আসে না।
ইগনেশিয়া রোগী আবার কেউ তার ভালোবাসার মানুষটা যদি মারা যায়, সে মা হোক, বাবা হোক, দাদা দাদি হোক, তার প্রিয়, খুব প্রিয় ছিল, তার খুব আপনজন ছিল, সে হঠাৎ তাকে ছেড়ে চলে গেছে, হঠাৎ মারা গেছে, ওই শোকটাও তারা ভুলতে পারে না, ওই শোক থেকেও তাদের রোগের উৎপত্তি হয়। এই জন্য আমরা ইগনেশিয়াকে একই কেসে বেশি ব্যবহার করি। একই কেসে ন্যাট্রামিউরের আগে আমরা ইগনেশিয়াকে ব্যবহার করি, কারণ তাদের রোগটা হঠাৎ উৎপত্তি হয়, যে হঠাৎ শোক থেকে, হঠাৎ কেউ মারা গেছে তখন থেকে তাদের এই রোগের উৎপত্তি হয়। তারা স্যাক্রিফাইস করে। ন্যাট্রামিউরের রোগী কিন্তু স্যাক্রিফাইস করে না। ন্যাট্রামিউরের যে ইয়াটা যদি লক্ষণটা বলি, ন্যাট্রামিউরের ভালোবাসার থেকে, ভালোবাসার আঘাত থেকে তাদের রোগের উৎপত্তি হয় না। ন্যাট্রামিউরের রোগী হয় ছোটবেলা থেকে। এদের একটা সুন্দর একটা লক্ষণ আমরা বের করতে পারি। বেশিরভাগ ন্যাট্রামিউরের বাচ্চারা, যদিও ন্যাট্রামিউরের রোগীরা বড় হওয়ার পরে যারা হয়, তারা ছোটবেলা থেকে মানসিক আঘাত পেতে পেতে তারা বড় হয়। বেশিরভাগ ক্ষেত্রে ব্রোকেন ফ্যামিলির বাচ্চারা, এবং ডিভোর্স হয়ে গেছে, মা বাবা ডিভোর্স হয়ে গেছে, অথবা ব্রোকেন ফ্যামিলিতে ছিল, সাথে ছিল 24 ঘন্টা মা বাবা ক্যান ক্যান ঝগড়া করতে, ঝগড়ার মধ্যে বড় হয়েছে বাচ্চাটা। সে অবহেলায় বড় হয়েছে। মা বাবা নিজেদেরকে ব্যস্ত রাখছে, বাচ্চাকে টাকার উপরে, না ওইটা করে আসো, ওইটা করে আসো, তোমার পছন্দ মতো চলো, সে এইভাবে বড় হয়েছে। তখন গিয়ে যদি বড় হওয়ার পরে দেখি যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার বাচ্চাটা উগ্র হয়ে গেছে, উচ্ছৃঙ্খল হয়ে গেছে, এবার তাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, সে কন্ট্রোল হবে না। আমি তো স্বাধীন ছিলাম, এখন কেন আমাকে কন্ট্রোল করতে আসতেছো? আমি কন্ট্রোল হবো না, আমি আমার নিজের মতো চলবো, তোমরা কে? আমাকে আমার মতো চলতে দাও। বেশিরভাগ বাচ্চারা ন্যাট্রামিউরের যাত্রায় বড় হতে হতে ন্যাট্রামিউর বাচ্চা তখনই হয় যখন তার ব্রোকেন ফ্যামিলি থেকে বড় হয়, যখন তার মা এক জায়গায় থাকে, বাবা এক জায়গায় থাকে, একটা মানসিক আঘাতে বড় হয়। তখন তারা কি করে? তারা ভালোবাসা চায়। কিভাবে তারা প্রেমে পড়ে? তারা ভালোবাসতে বিশ্বাস কম কম করে, কিন্তু ভালোবাসাটা চায়, সে চায় যে তাকে কেউ ভালোবাসে, সে ভালোবাসুক বা না, তাকে কেউ ভালোবাসুক, তাকে কেউ আগলায় রাখুক, তাকে ছেড়ে যাবে না। সেই জন্য হচ্ছে ম্যাটামিওর বলবে, একটা সিনড্রোম আছে, উঁচু নিচু জাতপাত বিচার করে না। যে বড় লোকের একটা মেয়ে রিক্সাওয়ালা প্রেমে পড়তেছে, বড় লোকের মেয়ে ড্রাইভার, নিজের পার্সোনাল ড্রাইভারের প্রেমে পড়ে যেতেছে। সে অলরেডি বিয়ে হয়েছে কোটিপতি জামাইয়ের সাথে, তার জামাই ড্রাইভারের সাথে পালা যেতেছে কেন? সে মানসিক শান্তি খোঁজে। সে ভালোবাসা থেকে ন্যাট্রামিউরের রোগী যে মানসিক অশান্তিতে বড় হয়েছে, সে একটা মানসিক শান্তি খোঁজে, তার জন্য এটাই ভালোবাসা। সেজন্য ওই যে বড় লোকের থেকে ওই নিম্ন, সে আমাকে মানসিক শান্তি দিচ্ছে, সে আমাকে ভালো রাখবে। অনেক দেখবেন যে বড় লোক কোটিপতি ছেলে কাজের মেয়ে প্রেমে পড়ে। হ্যাঁ, তো সেখানেও সে মানসিক শান্তি পাইছে, এই জন্য ওই কাজের মেয়েটা আমাকে তো মানসিক শান্তি দিচ্ছে। এই জন্য তারা উঁচু নিচু জাতপাত বিচার করে না ন্যাট্রামিউরের রোগীরা। আচ্ছা, এবার আসি। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা হাইসেমিয়াস এর মধ্যে। হাইসেমিয়াস এর যে যে দেখি যদি রেখে আমরা, যে এরা এরা প্রেমে কিছু বলে নাই, আমি একটু ক্লাসে আছি, ঠিক আছে, একটু পরে আসি। সরি, একটু দরজাটা বন্ধ করে দেন। দরজাটা একদম ক্লোজ করে দেন, বন্ধ করে দেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হাইসোমেন্সব এই যে প্রেমে ব্যর্থতার জন্য, হ্যাঁ, ফার্স্ট গ্রেডের মেডিসিন হিসেবে আমরা বিবেচনা করতে পারি, কিন্তু এটা আমরা সহজে আনি না। আমরা যে আনি এটা হচ্ছে লজ্জাহীনতা মেডিসিন, আমরা বলি লজ্জাহীন মেডিসিন বলে যেটাকে। যে যে ঝগড়া করার সময় এরা এতটা ক্ষুব্ধ হয়ে যায় যে নিজের কাপড় কোথায় আছে, কি করতেছে, যেমন নাজমুল সাহেব বলে, সুন্দর করে সাজা বলে যে ঝগড়া করতেছে, কাপড় উঠে ঝগড়া করতেছে নাচতে নাচতে। হ্যাঁ, এরা এতটা লজ্জাহীন হয়ে পড়ে, অকথ্য ভাষায় কথা বলা তো দূরের কথা, এরা নিজের কাপড় চোপড়ও খুলে ফেলতে পারে, গোপনাঙ্গ প্রদর্শন করতে পারে। এই জন্য আমরা এটাকে লজ্জাহীন মেডিসিন বলে থাকি। কিন্তু এরাও প্রেম করে, এরাও প্রেমে ব্যর্থ হয়, এদেরও প্রেমের জন্য এরা যে কষ্ট পায়। এরা রাগলে নিজের কাপড় যে ছোঁয়া পায়, শুধু এটা না, এদের ভালোবাসাটা কেমন হয়? এদের ভালোবাসাটা হয় দখলদারি ভালোবাসার মতো। এরা ভালোবাসে, এরা চায় যে তার সামনের জন, তার প্রেমিক অথবা প্রেমিকা শুধু তার জন্য বেঁচে থাকুক, অন্য কারোর দিকে তাকালেও তাদের সহ্য হবে না। এরা প্রেমটা অনেকটা, আবার অনেকটা শারীরিক দিক দিয়েও বোঝে। সেটা অনেকটা লাইকোর মতো। লাইকো কিভাবে বুঝে? লাইকোটা হচ্ছে যে সে দায়িত্ব নিতে চাইবে না, লাইকো ভালোবাসবে, সে ব্যাট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ভালোবাসবে, তার ভালোবাসা হচ্ছে ব্যাট পর্যন্ত নিবে। আবার ব্যাট পর্যন্ত নিলেও কি হবে? তারা কি করে, ওই যে হোটেলে যাবে, যে হোটেলের ভাড়াটা প্রেমিকাটা, আমার থেকে তো টাকা নেয়, যে তুমি যদি হোটেলে ভাড়াটা দিয়ে দাও, এই হোটেলে ভাড়াটা পর্যন্ত প্রেমিকা থেকে নিয়ে নিবে। এই শেষ ব্যাট পর্যন্ত নিচ্ছে, এবার অজুহাত শুরু, আমার মা বাবা মেনে নিবে না। হ্যাঁ, আমি তো তোমাকে বিয়ে করতে পারতেছি না, নতুন আরেকজনকে ফাঁসানোর চেষ্টা করবে। হাইসেমিয়াস লজ্জাহীন হওয়া সত্ত্বেও এরা এই কাজটা করে না, এরা বিশ্বস্ত প্রেমিক হয়ে থাকে। এরা বিশ্বস্ত প্রেমিক এবং চায় বিশ্বস্ততা, চায় কেউ তাকে ছেড়ে না যায়। লাইকো যেটা চায়,
যে হাইসিমিয়াস সেটা চায় না, তাই ডাইগোকে প্রেমে ব্যর্থতার মধ্যে আনা যায় না, হাইসিমিয়াসকে আনা যায়। প্রিয় মানুষটা অন্যের সাথে কথা বলে সে মনে করে তার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে, একটা সাইকো টাইপের হয়ে থাকে হাইসিমিয়াসের রোগীরা। তাদের এই যে বিশ্বাসঘাতকতা করতেছে, এই যে টেনশন সারাক্ষণ পীড়ার মধ্যে থাকে, অতিরিক্ত একটা ঈর্ষার মধ্যে থাকে সঙ্গীকে নিয়ে, এই যে যখনই দেখে যে না হ্যাঁ আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে, সঙ্গীকে প্রকাশ্যে অপমান করতে তারা একবার চিন্তা করে না, প্রকাশ্যে আবার নাটকীয় ভাবে কান্নাকাটি করে, তারা প্রকাশ্যে গালাগালি করবে, প্রকাশ্যে অপমানও করবে সঙ্গীকে যে আমার সাথে বেইমানি করছে। এদের কষ্ট থেকে এদের শুরু হয় কাঁপুনি, উত্তেজনা, অনিদ্রা শুরু হয়ে যায়, চরম মুহূর্তে এদের রাতটা যখন চরম মুহূর্তে চলে যায় এদের খিঁচুনি পর্যন্ত দেখা যায় হাইসিমিয়াসের রোগীদের। এবার আসে আমরা এসিড ফোর্সের ভালোবাসাটা কেমন। এসিড ফোর্সের ভালোবাসা এরা যদি বলে, এদের থেকে যখন জানবেন আপনি আপনার অসুস্থতা, আপনার কি পেন ছিল কিনা, এরা বলবে যে যে হ্যাঁ, তবে এরা হাইসিমিয়াসের মতো না, এরা শারীরিকের চেয়ে আবেগ এবং বোঝাপড়াতে বেশি গুরুত্ব দেয়। এরা নিজের অনুভূতিটাকে সহজে প্রকাশ করতে চায় না, যা বা করে না। অনেক সময় এরা চুপচাপ ভালোবাসে, আমরা একতরফা ভালোবাসা যেটাকে অনেক সময় বলে থাকি, এরা ভালোবাসে। এরা শুধু চায় মানসিক শান্তি। এরা সম্পর্কের মধ্যে শ্বাসরোধী যে হাইসিমিয়াসের দখলদারি, হ্যাঁ আমার থাকবা, তুমি কারোর সাথে কথা বলতে পারবা না, কারোর সাথে কথা বললে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছো, শ্বাসরোধ যে একটা অবস্থা, সেটা তা করে না। তারা চাচ্ছে যে সামনের জন তাকে ভালোবাসে, মানসিক শান্তিটা দেয়, এটাই। এবং যে প্রেমে আঘাত যেটা পায় ওরা, যে না হ্যাঁ সে আমার সাথে বিশ্বাসঘাতকতা, চুপচাপ সরে আসবে, অপমানও করবে না, কিছু করবে না, নিজেরা নিজে উদাসীন হয়ে যাবে, চুপচাপ এই যে কাজের প্রতি আগ্রহ হারায় ফেলে। যে অরামে কিন্তু কষ্ট পেলে কিন্তু কাজে ব্যস্ত হয়ে যায়, আর এসিড ফোর্সেরা কাজের প্রতি আগ্রহ হারায় ফেলে। 9টা 50 বেজে গেছে স্যার, আজকে এতটুকু, এবার আপনার আলোচনা শুরু করেন। ধন্যবাদ ম্যাম আপনার সুন্দর আলোচনা করার জন্য। আমি এবার স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি যদি মাইন্ড সিমটম নিয়ে কিছু আলোচনা করেন তাহলে আমরা খুব খুশি হব। যদি এবার সময় কম, তারপরে স্যার সংক্ষিপ্ত আকারে আপনি একটু আলোচনা করে দিন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আসলে ফারজানা ম্যাম ভয় পাচ্ছিলেন যে উনি কথা আদৌ বলতে পারবে কি পারবে না, আলোচনা করতে পারবে কি পারবে না, এই জন্য আমি চেয়েছিলাম আমি সঙ্গ দিই। আলহামদুলিল্লাহ যতটুকু আলোচনা করেছে যথেষ্ট। মিউট কে আছেন আমাদের কি ফারজানা ম্যাম? আমি মিউট করুন ফারজানা ম্যাম, তোমরা ডাইনিং যে বসে থাক, আমি আসছি। আচ্ছা, ধন্যবাদ ম্যামকে, খুব ভালো আলোচনা করেছে। আমাদের আজকের যে টপিকসটা ছিল মানসিক লক্ষণে হোমিওপ্যাথি। আমরা দেখেছি যে বিভিন্ন লক্ষণ আমরা খুঁজে পাই হোমিওপ্যাথিতে। মানসিক লক্ষণের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। হ্যাঁ, বিশেষ করে আমরা যদি দেখি আমাদের অনেকগুলো মেডিসিন আছে যেখানে মানসিক লক্ষণে ভরপুর। ফর এক্সাম্পল ক্যালকেরিয়া আর্টস, ক্যালকেরিয়া কার্ভ, আর্নিকা, আর্সেনিক অ্যালবাম, অরাম মেটালিকাম, ব্যাপটিসিয়া, এসক্লাস হিট, ইথুজা, অ্যাকোনাইট, অ্যাগ্রোটেনাম, অ্যাগনাস, অ্যাগারিকাস, এন্টিমোনিয়াম ক্রুড, এপিসমেল, ল্যাকেসিস, আর্জেন্টাম নাইট্রিকাম, প্রকাশ সেরাইভা, ক্রোটেলাস হরিডাস, কুপ্রামেট, হিপারসাল, ভ্যালোনিয়াস, হেলিবোরাস, গ্রাফাইটিস, গ্লোনিয়ন, ক্যালিবাইক্রোম, ক্যালিব্রোম, সোরিনিয়াম, প্লাটিনাম, ফসফরাস, এসিড ফস, পেট্রোলিয়াম, ওপিয়াম, নাক্সবোম, অনেক অনেক অসংখ্য মেডিসিন আছে মানসিক লক্ষণে ভরপুর। আসলে সবগুলো উল্লেখ করতে গেলে হয়তো সময় পাবো না। তো আমরা মানসিক লক্ষণ নিয়ে যখন কথা বলবো, যে মানসিক লক্ষণ যখন আমরা নিব, আসলে মানসিক লক্ষণটা আপনার হোমিওপ্যাথিতে প্রেসক্রিপশনের ক্ষেত্রে একটা মেডিসিন সিলেকশন একটা দারুণ ভূমিকা রাখে। ফর এক্সাম্পল আমরা দেখেছি যে প্রেজেন্ট কমপ্লেনের সাথে যেহেতু সময় কম, অনেকে আসছে যাচ্ছে, দীর্ঘ টাইম আছেন, তারপর চেষ্টা করছি ম্যামের কথাগুলো একটু গুছিয়ে দেওয়ার। আমরা দেখেছি যে রোগী লিপিতে আমরা প্রেজেন্ট কমপ্লেন, মডালিটিস, মাইন্ড, কজেশন, আর ধাতুগত রোগীলিপি করতে গেলে ফ্যামিলি হিস্ট্রি, পাস হিস্ট্রি, আদার্স সব লক্ষণকে গুরুত্ব দিই। কিন্তু যখন কোনো জটিলতা আসে,
কোনো মেডিসিন সিলেকশনে যখন জটিলতা আসে আমরা অনেক সময় নির্ভরশীল হই মাইন্ড সিমটমে, যেমনটা মডালিটিস এর উপর। তো দেখুন, আমরা এই জায়গাটা যদি আসলে সঠিকভাবে বের করতে পারি, আমরা রোগীর কাছ থেকে যদি মানসিক সিমটমটা সঠিকভাবে নিতে পারি, উদাহরণ যদি দিই, আপনার কাছে একটা পেশেন্ট এসেছে, সে রিজার্ভ মাইন্ডে। তো আমরা দেখেছি সিপিয়া, আমরা দেখেছি ন্যাট্রাম, আমরা দেখেছি খুব সহজে কথা বলতে চায় না, থুজাতেও আছে, সন্দেহপ্রবণ মানসিকতা নিয়ে প্রথমে আপনাকে বুঝতে চাইবে, কথা বলতে চায় না। আবার আমরা দেখেছি মাইন্ড সিমটমে খুব বেশি কথা বলে, একটা একটা করে বোঝাচ্ছি, খুব বেশি কথা বলে, যেমন আমরা ল্যাকিসিসে দেখেছি, সালফারে দেখেছি, কুপ্রামে দেখেছি। কুপ্রামে শুধু কথা বলাই নয়, নানামুখী আগ্রাসী আচরণ করে। আমরা দেখেছি যে মানে যেটাকে আমরা বলি ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত চিন্তা বা অলীক দর্শন বা ভ্রান্ত বিশ্বাস, মাইন্ড সিমটম। যেমন ধরুন, আমি মারা যাব, এই রোগেই আমি মারা যাবো, এটা একটা ভ্রান্ত ধারণা। আমার আর্সেনিক আছে, আমি একটা থিম দাঁড় করে আলোচনা করছি মানে অল্প সময়ের জন্য। আর্সেনিক আছে যে আমি মারা যাব, হ্যাঁ, একোনাইটে আছে আমি মারা যাব। আমরা দেখেছি যে প্রচন্ড উগ্রতার সাথে, উন্মাদনা বা উগ্রতার সাথে রোগ লক্ষণের প্রকাশ, মানসিক লক্ষণ উগ্রতা আমরা প্লাটিনামে দেখেছি, বেলেডোনাতে দেখেছি, হায়াসেমাসে দেখেছি, হিপারসালফে দেখেছি, আমরা ক্যান্থোরিসে দেখেছি, বেলেডোনাতে দেখেছি। আচ্ছা, অনেক অনেক মেডিসিন আছে। আমরা দেখেছি হাসছে অথবা কান্না করছে অথবা কবিতা আবৃত্তি করছে, মানসিক রোগ লক্ষণে কবিতা আবৃত্তি করছে। অ্যাগারিকাস মাস্কুলাসে আছে, হাসাহাসি করছে, কুপ্রাম মেটে আছে, হ্যাঁ, আপনার অলীক দর্শন আছে, ক্যানাবিস ইন্ডিকা আছে, আত্মহত্যা করতে চায় মানসিক লক্ষণে, আর্জেন্টাম নাইটিকাম আছে, হেপার আছে, অপিয়াম আছে, ন্যাট্রামিওর আছে। আমরা জানি ন্যাট্রাম 11th আওয়ারে যখন তার মধ্যে স্টেবিলিটি টার্ম খুব দারুণ ভাবে, প্রখর ভাবে যখন তার উপর ভর করে, তখন সে আসলে আত্মঘাতী হয়ে ওঠে। বিভিন্ন ধরনের ভয়ের স্বপ্ন থেকে কষ্ট পাই বা লাভ দিয়ে ওঠে, ভয় পাই, চিৎকার করে। আমরা দেখেছি সিকোটাভিরোসা আছে, বেলেডোনা আছে, বিভিন্ন মেডিসিন আছে। আমরা দেখেছি রোগ নিয়ে খুব চিন্তা করে, আর্সেনিক অ্যালব আছে। তো যাই হোক, এই যে মানসিক রোগ লক্ষণ, হোমিওপ্যাথিতে একটা দারুণ জায়গা। মানসিক রোগ লক্ষণই হোমিওপ্যাথিতে একটা দারুণ জায়গা। যদি আপনি কখনো কম্পেয়ার করতে পারেন যে কোন লক্ষণে কি দিলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, কোন লক্ষণে কি দিলে, আমরা তাহলে কোনটা নিতে পারেন, তাহলে আমাদের মেডিসিন যতটা সহজ হয়, রোগীর আরোগ্য ততটা ভালো হয়। আমরা উদাহরণ দিই, ধর্ম উন্মাদনা, একটা মানসিক লক্ষণ দিই, ধর্ম উন্মাদনা।
সালফার। নিজেকে মহাকাব্যিক একজন ব্যক্তি হিসাবে চিহ্নিত করতে বা উপস্থাপন করতে চাই, আমি জ্ঞানে গুণে সেরা, আমি সৃষ্টিশীল ব্যক্তি। আমার দ্বারা সবকিছু কোথায় আমি ভুল, তবুও তো আমি মানতেই হবে, যদিও সে ভুল স্বীকার করে না, অন্যের কাছে মাথা নত করে না, আর যদি মাথা নত করে তাহলে স্থান ত্যাগ করে ল্যাকেসিস, দুজনাই গরম কাতর, অন্যান্য চিন্তা। ঠিক এই জায়গাগুলো যদি আমরা হোমিওপ্যাথিতে মাইন্ড সিমটমটা এই জায়গাগুলো বের করতে পারি, তাহলে আমাদের সিলেকশন খুব সহজ হয়। ধরুন আত্মহত্যা প্রবণ, ধরুন তো আত্মহত্যা প্রবণ একটা জাস্ট লক্ষণ, এটা মানসিক লক্ষণ। তাহলে মানসিক লক্ষণে আত্মহত্যা প্রবণ কে আছে? আমরা দেখেছি সিপিআরতে আছে, আমরা দেখেছি ট্রামে আছে, আমরা দেখেছি অরামেটে আছে আত্মহত্যা প্রবণ। আমরা অল্প কমন কয়েকটা মেডিসিন নিয়ে আলোচনা করি, তাহলে আমাদেরকে বুঝতে সবই সুবিধা হবে। আমরা জানি সবাই মেডিসিন আমরা সবাই পড়ি। আমরা দেখেছি আর্জেন্টাম নাইটিকাম আছে আত্মহত্যা প্রবণ। আমরা দেখেছি আর্সেনিক অ্যালবা আছে আত্মহত্যা প্রবণ। যদিও আর্সেনিক কোথায় যে আমরা ইগনেশিয়াতে আছে, গাস্টক্সে আছে, অনেকগুলো মেডিসিন আছে, অ্যালোমিনাতে আছে, হ্যাঁ, যেটা আমরা খুব বেশি নিচ্ছি না, অল্প অল্প করে মেডিসিনের কম্পেয়ার করলে যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হবে। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে আত্মহত্যা প্রবণ, আত্মহত্যা করতে চাই, জাস্ট একটা লক্ষণ মাত্র, মানসিক লক্ষণ। তো আচ্ছা, তার আগে বলি, অলরেডি 1 ঘন্টা পার হয়েছে, আমার আলোচনাতে আপনারা বিরক্ত হচ্ছেন না মেবি? সঞ্চালিকা ম্যাম, আমি জানি কেউ আনমিউট করতে পারবে না। সঞ্চালিকা ম্যাম, আমি কি কন্টিনিউ করব? জি স্যার, জি স্যার, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, যদি কেউ বিরক্ত, যদিও বোঝা যাবে না, বিরক্ত হলে অবশ্যই জানাবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি কি বললাম? আত্মহত্যা প্রবণ এটা জাস্ট লক্ষণ, মানসিক লক্ষণ। তাহলে আমি এই হোমিওপ্যাথিতে এই আত্মহত্যার লক্ষণটাকে যদি আমি গুরুত্ব দিয়ে আমি যদি মেডিসিন সিলেকশন করতে চাই, তাহলে আমার সামনে অনেকগুলো মেডিসিন আসছে। কি কি বললাম? ওরাম মিয়েট আছে, আর্জেন্টাম নাইটিকাম আছে, সিপিয়া আছে, আমাদের আর্সেনিক অ্যালবা আছে, আমাদের হিপার আছে, আমাদের অ্যালুমিনা আছে, আমাদের অনেকগুলো মেডিসিন আছে যেগুলো আমরা আলোচনা করলাম। তো দেখুন, এই যে জায়গাগুলোতে এটা জাস্ট লক্ষণ, কিন্তু লক্ষণের পেছনে কারণ কি, এই কারণটা আমাদেরকে খুঁজতে হবে হোমিওপ্যাথিতে মাইন্ড সিমটমে। তাহলে দেখুন, অরামমেট, আমাদের ম্যাম অরামমেটকে কথা বলেছে, অরামমেট সবকিছু নিজের উপরে নিতে চায়, সবকিছু। আমরা আত্মহত্যা জাস্ট লক্ষণ, লক্ষণের পেছনের কারণগুলো আমি আবার উল্লেখ করছি, কারণ দিয়ে আমরা মাইন্ড সিমটমকে আলাদা করছি। তাহলে আমরা কি বললাম? যে আত্মহত্যা করতে চায় অরামমেট, নিজেকে খুব বেশি দামি, যে আমরা জানি সোনা থেকে প্রস্তুত দামি একটা খনিজ থেকে প্রস্তুত, নিজে যেমন দামি, নিজের মেন্টালিটি, নিজের অ্যাক্টিভিটিস সবকিছুকে অনন্য উচ্চতায় নেয়। আপনি সমাজের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। দেখুন, আমি জাস্ট লক্ষণের, মানসিক লক্ষণ আত্মহত্যা, তার পেছনের কারণগুলো বোঝানোর চেষ্টা করছি। আপনি সমাজের একজন, ধরুন আপনি আপনার পরিবারের একজন কর্তা, আপনার সমস্ত দায়ভার আছে, আপনার সমস্ত দায়ভার আছে। দিন শেষে যদি আপনার কাছে বিন্দু মাত্র মনে হয় যে আমি আমার দায়িত্ব, আমি আমার কর্তব্য, আমি আমার নীতিবোধ থেকে আমি আমার অর্পিত দায়িত্ব বা কর্তব্য পালন করতে পারিনি, ব্যর্থ, আমার ছেলেটা আজকে ছেঁড়া ড্রেস পরে আছে, আমার ছেলেটা আজকে ভালো স্কুলে
কিন্তু একটা সময় এসে এই ল্যাটিচিউড লেজ গুটিয়ে ওই জায়গা থেকে সরে যায়। আপনি সালফারকে দেখুন তর্ক করবে, তর্ক আপনার সাথে, সে হেরে যাবে তবু তর্ক করে হারবে, তার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে যেতে দেবে না, সে তর্ক করেই যাবে। কিন্তু ন্যাট্রামের জায়গা দেখুন, সে হেরে যাবে, হেরে গেলে তর্ক করবে না, সে হেরে গেলে লেজ গুটিয়ে পালাবে না, নিজের মধ্যে রাখবে, নিজের মধ্যে পুষে রাখবে, রিজার্ভে হয়ে যাবে, অন্তর্মুখী হয়ে যাবে, ক্লোজ পার্সোনালিটি তার মধ্যে তৈরি হবে, কিন্তু সে সেই জায়গাটা ধরেই রাখবে এবং ক্রমাগত ক্রমাগত তার মধ্যে তৈরি হবে সিবিলিটিক টার্ম। এবং সেই সময় কি হবে, সাইকোসিবিলিটিক টার্ম তার মধ্যে যখন ক্রমাগত ভর করবে, একটা সময় এসে এই ন্যাট্রাম বলবে আমার আত্মহত্যা করাটাই উত্তম। এই ন্যাট্রামে আপনাকে বলবে আমার আত্মহত্যা করাটাই উত্তম। আমরা দেখেছি রোগীর মধ্যে আত্মহত্যা করার প্রবণতা, আত্মহত্যা প্রবণ, আমরা জাস্ট লক্ষণের পেছনের কারণগুলো নিচ্ছি। আমরা আর্জেন্টাম নাইটিকামকে দেখেছি, তারও আত্মহত্যা করার একটা মেন্টালিটি আছে, জাস্ট এটা লক্ষণ। তাহলে সে কখন আত্মহত্যা করতে চায়? আর্জেন্টাম নাইটিকাম আমি বলি এটা ইমোশনাল ফুল একজন পার্সন। আমরা যেমনটা ইগনেশিয়াতে দেখেছি, আমরা ন্যাট্রামে দেখেছি। কেন বললাম কথাটা? উঁচু জায়গা দেখলে ঝাঁপ মারতে ইচ্ছা করে। আপনার ভিতরে যদি আবেগ ভরপুর না থাকতো, আপনার মধ্যে যদি আবেগ ভরপুর না থাকতো, তাহলে উঁচু স্থান দেখলেই দেখি দিন ঝাঁপ দিয়ে আমার পড়লে মগজটা কিভাবে গুলিয়ে যায়, হাতটা কিভাবে পড়ে থাকে, ভেঙে থাকে দেখুন। এবং তার মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করে, ইমোশনাল ফুল মাইন্ড সিমটম নিচ্ছি আমরা, তার মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করে। যেমনটা অরাম মেটের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। আসলে একটা আলোচনায় অনেকগুলো মেডিসিন নিতে গেলে না সবগুলো বলা সম্ভব হয় না। অরাম মেটের একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে লোকে কি ভাববে, আমি যে এরকম, আমি হেরে গেছি, লোকে কি ভাববে। ঠিক অনুরূপ ভাবে আর্জেন্টাম নাইটিকামে আমরা দেখেছি পরিবারের সকলেই তাকে ঘৃণা করছে, এমন একটা ভ্রান্ত ধারণা তার মধ্যে একদম সুপ্রতিষ্ঠিত হবে। এই ধারণা থেকেই কিন্তু সে আত্মহত্যা করতে চায়। তাহলে আত্মহত্যা জাস্ট লক্ষণ, পেছনের কারণ। আচ্ছা, আমরা হিপারকে দেখেছি, আমি একটু স্কিপ করে যাচ্ছি। আমরা হিপারকে দেখেছি, সেও আত্মহত্যা প্রবণ। আমরা রাস্টক্সকে দেখেছি, সেও আত্মহত্যা প্রবণ। আমরা ইগনেশিয়াকে দেখেছি, সেও আত্মহত্যা প্রবণ। তো দেখুন, যদি কারোর মনে ভীষণ কষ্ট হয় এবং অনুতপ্ত হয়, আমরা ইগনেশিয়া তো দেখেছি ব্যর্থ প্রেম, আপনজনের বিয়োগ, কিন্তু যদি কখনো তার কাছে মনে হয় আমি জীবনে অনেক পাপ করেছি, এই পাপের প্রায়শ্চিত্ত হবে না, আমার বেঁচে থেকে কি লাভ, আমি আত্মহত্যা করব, আমি জীবনে অনেক পাপ করেছি, তার একটা ভ্রান্ত ধারণা আছে, যেটা হলো যে যেমন থুজাতে একটা আছে ভ্রান্ত ধারণা যে মাসিক ডেট ওভার হলে আমি বাচ্চা কনসেপ্ট করেছি, আমার পেটে বাচ্চা আছে, নড়ছে। ঠিক ওই জায়গাটায় যদি কোনো রোগী মনে করে যে আমি অন্তঃসত্ত্বা, আমার বাচ্চা পেটে কোনো পাপ করেছি আমি, যে পাপের ক্ষমা নাই আমার, তাহলে আমার আত্মহত্যা করাটাই শ্রেয়। তাহলে সেখানে আমরা ইগনেশিয়াকে চিন্তা করতে পারি। আসলে আমরা আত্মহত্যা নিয়ে যদি মাইন্ডে কথা বলি তাহলে আমার আরো 2-3 ঘন্টা লেগে যাবে। আমাদের অলরেডি 10:21 বেজে গেছে আমার ফোনে, আর ইয়েতে 16 বাজে। আমি আর 5-7 মিনিট সময় নিব। হ্যাঁ সঞ্চালিকা ম্যাম? জি স্যার, জি আপনি কন্টিনিউ করেন স্যার। আচ্ছা, খারাপ লাগলে অবশ্যই বলবেন। হ্যাঁ হ্যাঁ, আমি 5-7 মিনিটের মধ্যে শেষ করছি। দেখুন, আমরা দেখেছি কোন একজন ব্যক্তি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে, সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে,
আমরা ক্যারাডিয়ামে দেখেছি, ইগনেশিয়া দেখেছি, পালসে দেখেছি, ওপিয়ামে দেখেছি, টিউবারে দেখেছি, ভবিষ্যতে দেখেছি। আমরা দেখেছি ধর্মকে বিশ্বাস করে না, মানসিক রোগ লক্ষণ ধর্ম বিশ্বাস করে না, দ্যাটস মিন নাস্তিক, কলসিন, প্রোকাস্টিয়াটা বা অ্যানাকার্ডিয়াম। আমরা দেখেছি অনেকে নম্র স্বভাবে, ভীষণ নম্র, ফসফরাস, বুরাক্স, ক্যালকুরিয়া, কার্ড, টোকলাস ইন্ডিকা, ইগনেশিয়া, পালসিটিলা, সাইলেশিয়া, থুজা, অনেক মেডিসিন দেখেছি আমরা। আমরা দেখেছি নির্লজ্জ, মাইন্ড সিমটমে একদম নির্লজ্জ, পায়ের উপর পা দিয়ে বসে আছে। আমাদের ফারজানা ম্যাম বলেছিল, জানি না ফারজানা ম্যাম ক্লাসে আছে কিনা, ফারজানা ম্যামের ক্লাসের আবার মডিফাই করছি তো ম্যাম মনে মনে ইট নাম আছে আছে স্যার। দেখেছি নির্লজ্জ। আমি আমার চেম্বারে একটা প্লাটিনামের পেশেন্ট, আমি সম্ভবত 2022 অথবা 23, যারা আমার পুরাতন আমার সঙ্গে আজও লেগে আছে, মুক্তা ম্যাম আছে, নাসিমা ম্যাম আছে, রুকেয়া ম্যাম আছে, হ্যাঁ আমাদের মনোয়ারা আপা আছে, লিমা ম্যাম আছে, অনেকে আছে এখানে। তো যারা আমার খুব পুরাতন, বুশরা ম্যাম আছে, অনেকে আছে যারা পুরাতন, হয়তো তারা মনে আছে কিনা জানি না, যে আমার চেম্বারে আমার সামনে বসে আছে, এক পা ফ্লোরে লেগে আছে আর এক পাটা তার চেয়ারের উপরে বসে ঠিক যৌনাঙ্গ প্রদর্শন করলে যে অবস্থায় মানুষ বসে থাকে ঠিক ওই অবস্থাতে বসে আছে। এই যে নির্লজ্জ বিফোরান আছে, প্লাটিনাম আছে, নাক্স ভূমিকা আছে, ওপিয়াম আছে, হাইসেমাস আছে, সিকালিকর আছে, সেবাইনা আছে, অ্যানাকার্ডিয়াম আছে, স্টাফেসিকেরিয়া আছে, টেরেন্ট্রাহিস আছে, টিউবার আছে, ভিডিওটাম অ্যালবাম আছে। যদিও ভিডিওটাম কিন্তু খুব আত্মসম্মানে লেগে গেলে সেও কিন্তু মানসিক রোগী হতে পারে। তার আত্মবোধে, আত্মসম্মান বোধে যদি আঘাত দেওয়া হয়, স্ট্যাটাসে যদি আঘাত দেওয়া হয়, তাহলে সেও কিন্তু মানসিক রোগে, ইনস্যানিটিতে ভুগতে পারে, উন্মাদনায় ভুগতে পারে। আমরা দেখেছি অনেকে আছে পরচর্চায় সমস্ত সময় মত্ত থাকে, অর্থাৎ ওই যে যেটাকে আমরা বলে থাকি গিবত, হাইসেমাস আছে। আমরা দেখেছি নিজের মধ্যে নিজে একা একা কথা বলে, মাইন্ড সিমটমে নাক্স আছে, স্ট্রামোনিয়াম আছে, ল্যাকেসিস আছে। আমরা দেখেছি, হ্যাঁ ওই যে ভাই চল না ভাই একটু চ, ওরাম করিস কে, তুই ভালো মানুষ, চ আমার সাথে একটু চ না, হ্যাঁ তোর পায়ে ধরি, তোর হাত ধরি, কার্বোভেজ, লাইকোপোডিয়াম, হ্যাঁ স্টাফিসিকেরিয়া, ফসফরাস, আর্নিকা, তো সামত করার স্বভাব আছে, চল না ভাই একটু চ, আরাম করছি কে, তুই ভালো মানুষ, গা ডলবে, পিঠ ডলবে, হ্যাঁ মাথা ঘষে দেবে, ওরে ভাই আমি তোর খাওয়া বানি, চ না। এমন করার মেন্টালিটি আমরা রোগীর মধ্যে খুঁজে দেখেছি। আমরা দেখেছি খুব বেশি বিতৃষ্ণা আছে মাইন্ড সিমটমে, গান বাজনায়, থুজা আছে, একেবারে সহ্য হয় না, অ্যাকোনাইট আছে, ফসফরাস আছে, ক্যামোমিলা আছে। আমরা দেখেছি চিটার বাটপার স্বভাবের, মানসিক রোগ লক্ষণে চিটার বাটপার, হ্যাঁ ডোন্ট মাইন্ড আমার ভাষাগত দিক থেকে, অর্থাৎ বাটপার প্রকৃতির, আমরা প্রতারক প্রকৃতির অনেক ব্যক্তিকে দেখে থাকি, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে খুব বেশি বাটপার খুঁজে পাওয়া যায়, বড় শহরগুলোতে। পরবর্তীতে জেলা শহরগুলোতেও বাটপার বা প্রতারক সহজ ব্যক্তিগুলো খুঁজে পাওয়া যায়। আর্সেনিক, বেলেডোনা, নেট্রামিও, নাক্সবোম, ওপিয়াম, ভিরেটাম অ্যালবাম, টেরেন্টোলাহিস। আমরা দেখেছি ওই আব্বা আছে, আব্বা আমাদের খাওয়াবে না, অনেক টেনশন নেই, কাজ কাম করার দরকার নেই রে, ভাই আছে, আমার বউ আছে, অনেকে আছে বোর খাবার খাই, হ্যাঁ ওই আছে, তো কেউ একজন আছে। অর্থাৎ আমি অন্যের উপর নির্ভরশীল, বেড়াটা কার্ভ আছে, ক্যালকুলেট কার্ভ আছে, না শেষ করে দিচ্ছি। অনেকগুলো মেডিসিন আছে আসলে, এই লক্ষণগুলো নিয়ে আলোচনা করতে গেলে শেষ করেও শেষ হবে না। অলরেডি 10:26 বাজে, আমি 26 মিনিট, আমারটাই 26 বাজে, সময় নষ্ট করে নিচ্ছি। চালাক প্রকৃতির আছে, যাদের চুরি করার অভ্যাস আছে, যেমন চুরি করার অভ্যাসে নাক্স আছে, ক্যালকুরিয়া কার্ভ আছে, টাকা চুরি করে ক্যালকুরিয়া কার্ভ, নিজেকে সবসময় খুব বেশি গর্বিত মনে করে প্লাটিনাম, লাইকোপোডিয়াম, সবসময় কান্না করে সিনা, পালসেটিলা, নেট্রামিওর কিন্তু সবসময় কান্না করে নিজের মধ্যে নিজেকে শেষ করে দেয় কান্না করতে করতে, প্রচন্ড রাগান্বিত, ল্যাকাসিস, লিলিয়ামটিক, লাইকোপোডিয়াম, নেট্রাম, হ্যাঁ কস্টিকাম, নাইট্রিক অ্যাসিড, হিপারসাল, অনেকগুলো মেডিসিন আছে। তো যাই হোক,
আমি আমার ক্লাসকে আর কন্টিনিউ করছি না। আমি জাস্ট ফারজানা ম্যামের কিছু কথাগুলোকে আমি জাস্ট মডিফাই করেছি। আমি জানি না ভুল ত্রুটি আছে কিনা, অবশ্যই যদি থাকে তাহলে সেটা সংশোধন করে নেবেন নিজ গুণে। এখানে আমার দুজন খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি আছে, আমি আবারও বলেছিলাম, আমাদের শ্রদ্ধেয় আসলাম স্যার এবং আমাদের শ্রদ্ধেয় দেলোয়ার স্যার। যদিও আসলাম স্যারকে আমি কখনো ক্লাসে পাই না, আজকেই দেখলাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুভকামনা জানাচ্ছি স্যারদ্বয়ের প্রতি, সাথে অন্যদের প্রতি। জি, সঞ্চালিকা ম্যাম। ধন্যবাদ স্যার, অল্প সময়ে আপনি অসংখ্য উপসর্গ আমাদেরকে বোঝালেন, অনেক ধন্যবাদ।